দেখো জিনিসটা বুঝো একটু। হাসান কোম্পানি পারচেসড মেশিন এট কস্ট, টাকা হচ্ছে 2 লাখ, অন জানুয়ারি 1, 2015। 2015 সালে হাসান কোম্পানি 2 লক্ষ টাকার একটা মেশিন কিনেছে। অ্যান্ড পেইড 10,000 ট্রান্সপোর্টেশন, 10,000 টাকার পরিবহন খরচ দিয়েছে। এটাকে ট্রান্সপোর্টেশন, দ্যাট মিনস হচ্ছে পরিবহন খরচ। অ্যান্ড 5,000 অ্যাজ ওয়েজেস ফর ইনস্টলেশন, এবং সংস্থাপন মজুরি খরচ দিয়েছে 5,000 টাকা। এগুলো হচ্ছে মেশিন ক্রয়ের সাথে যুক্ত খরচ। এই মেশিন ক্রয় করতে গেলে এই খরচগুলো হয় প্রত্যক্ষ খরচ, এই খরচগুলো মেশিন ক্রয়ের সাথে যোগ করে দিতে হবে। দ্য ফার্ম পারচেসড অ্যানাদার মেশিন, ওই ফার্মটি আরেকটা মেশিন কিনেছে অন 1 মার্চ 2016, 2016 সালের মার্চের 1 তারিখে, ফর 1 লাখ টাকা, 1 লাখ টাকার, অ্যান্ড ইনস্টল ইট উইথ 5,000, এটার সংস্থাপন খরচ হয়েছে 5,000 টাকা। দ্য এস্টিমেটেড লাইফ অফ দ্য বোথ মেশিন, দুইটা মেশিনের আয়ুষ্কাল ধরা হয়েছে 10 বছর। আফটার দ্য ম্যাচুরিটি দ্য মেশিন উইল বি সোল্ড অ্যাট দ্য 15,000, 5,000 রেসপেক্টিভলি। এটার অর্থ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, তুমি যদি এই জিনিসটা না বুঝে আসলে ধরতে পারবে না এই জিনিসটা আসলে কি। একটা মেশিনের যখন আয়ুষ্কাল শেষে বিক্রি হয় তখন এটাকে আমরা বলি স্যালভেজ ভ্যালু। স্যালভেজ ভ্যালু, এটাকে বলা হয় স্যালভেজ ভ্যালু। ধরো তুমি একটা ফ্রিজ কিনেছো, এই ফ্রিজটা মেয়াদ হচ্ছে 10 বছর, 10 বছর ধরে তুমি ব্যবহার করতে পারবে, 10 বছর পরে এটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে, ব্যবহার করতে করতে নষ্ট হয়ে যাবে। এখন নষ্ট হয়ে যাওয়া ফ্রিজটা কি তুমি ফেলে দিবা নাকি? তুমি তার ফেলে দিবা না। এই নষ্ট হয়ে যাওয়া ফ্রিজের মধ্যে অনেক যন্ত্রাংশ আছে যেগুলো বিক্রি করা যায়, তো কার কাছে বিক্রি করব আমরা? ফেরওয়ালার কাছে বিক্রি করব, ভাঙারির দোকানে বিক্রি করব। দ্যাট ইজ, এটা হচ্ছে আমাদের একটা স্ক্র্যাপ ভ্যালু। যখন ম্যাচুরিটি টাইম শেষে কোনো সম্পদ বিক্রি করে দিবে তখন বুঝবা যে এই অংশটা স্যালভেজ ভ্যালু, এই অংশটা হচ্ছে স্যালভেজ ভ্যালু, এটা স্যালভেজ ভ্যালু। ক্লিয়ার কিনা? তাহলে দুটা মেশিনের দুটো স্যালভেজ ভ্যালু, একটা হচ্ছে প্রথম মেশিনের 15,000, দ্বিতীয় মেশিনের জন্য হচ্ছে 5,000। রেসপেক্টিভলি বলা আছে, রেসপেক্টিভলি মানে হচ্ছে ধারাবাহিকভাবে, আগেরটা আগে হবে পরেরটা পরে হবে। এই কথাটা সবাই বুঝছো কিনা আমাকে বলো। এই স্যালভেজ ভ্যালু বিষয়টা সবাই বুঝছে কিনা? এটাতে আয়ুষ্কাল বলো। মানে ওটা কি আয়ুষ্কাল শেষে এটাকে বিক্রি করে দিছে, মানে একটা 15,000 একটা 50,000 টাকা। আয়ুষ্কাল শেষে বিক্রি করা মানে হচ্ছে এটা ভাঙারির দোকানে বিক্রি করা। একটা মেশিনের যখন আয়ুষ্কাল শেষ হয়ে যায় ওটার আর কোনো ভ্যালু থাকে না, ঠিক আছে? ওইটা দিয়ে কোনো পণ্য উৎপাদন আর করার সুযোগ থাকে না। ওই মেশিনটা ভাঙারির দোকানেই বিক্রি করে দিতে হয়, স্ক্র্যাপ হিসাবে বিক্রি করে দিতে হয়। এই জন্য এটা স্যালভেজ ভ্যালু। জিনিসটা একটু ঘুরাই বলেছে আর কি। আচ্ছা এবার আসো তারপরের লাইন। দ্য ফার্ম ক্লোজেস ইট বুক ইন এভরি 31 ডিসেম্বর, প্রত্যেকটা বছর হিসাব শেষ হবে 31শে ডিসেম্বরে। মোস্ট ইম্পর্টেন্ট টাইম। ইউজিং স্ট্রেট লাইন মেথড ফর 2015 and 16, 15 to 17, আমরা সরল রৈখিক অবচয় নির্ণয় করব 2015 থেকে 2017 সাল পর্যন্ত। 2015 থেকে 2017 সাল পর্যন্ত আমাদেরকে অবচয় নির্ণয় করার জন্য বলা হয়েছে, এবং অবচয়ের পদ্ধতিকে বলা হয়েছে সরল রৈখিক। ঠিক আছে? এখন আমাদের রিকোয়ারমেন্ট গুলো কি কি? রিকোয়ারমেন্ট এ হচ্ছে ক্যালকুলেটস অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, তুমি বার্ষিক অবচয় নির্ণয় করবা। তাহলে বার্ষিক অবচয় নির্ণয় করতে গেলে 15 সালের বের করতে হবে, কারণ 15 সালে মেশিন কিনেছি, 16 সালে মেশিন কিনেছি, এবং মেশিনটা আবার 17 সালে ব্যবহার করেছি, কারণ ওরা বলেছে 15 to 17, তার মানে 15, 16, 17, 3টা বছরে তোমাকে অবচয় নির্ণয় করতে হবে। বুঝা গেছে? বুঝছো কিনা এই জিনিসটা? ডেপ্রিসিয়েশন ওটা কি 3 বছরে বের করতে হবে? হ্যাঁ 3 বছরে, কারণ 15 to 17, তার মানে 15 থেকে 17 সাল পর্যন্ত। তো 15 থেকে 17 সাল করতে গেলে 15 সাল, 16 সাল, 17 সাল, 3টা বছর হয়। দেখো এখন আমরা একটা একটা করে অবচয়গুলো নির্ণয় করব। ক্যালকুলেশন অফ অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন আমরা নাম দিলাম ইয়ারলি ডেপ্রিসিয়েশন। আমাদের 2015 সালের অবচয় নির্ণয় করতে গেলে আমাদের কি কি খরচ আছে? 15 সালে আমরা একটা মেশিন কিনেছি 2 লাখ টাকার, ওই মেশিনটার ট্রান্সপোর্টেশন হয়েছে 10,000, এটা যোগ করব আমরা, এবং ইনস্টলেশন খরচ হয়েছে 5,000, এটা যোগ করব। এই জন্য মেশিন কস্ট, ট্রান্সপোর্টেশন এবং ইনস্টলেশন এই 3টা যোগ হয়েছে
2 লাখ টাকা, 10,000, 5,000 এগুলো যোগ হয়েছে। মাইনাস হবে স্যালভেজ ভ্যালু। আমাদের স্যালভেজ ভ্যালু, প্রথম মেশিনের স্যালভেজ ভ্যালু হচ্ছে 15,000, এই যে 15,000 টাকা, এই যে মাইনাসে 15,000 টাকা দিলাম। কারণ সরল রৈখিকে অবচয় বের করার সূত্র হচ্ছে টোটাল কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু। টোটাল কস্ট অফ মেশিন হবে মেশিনের ক্রয় মূল্যের সাথে যা যা খরচ আছে এগুলো যোগ করলে টোটাল কস্ট অফ মেশিন, এই খরচগুলো যোগ করতে হবে, মাইনাস হবে স্যালভেজ ভ্যালু। তাহলে স্যালভেজ ভ্যালুটা মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি ডেপ্রিসিয়েবল ভ্যালু 2,15,000 থেকে 5,000 টাকা বিয়োগ করলে 15,000 টাকা বিয়োগ করলে পাচ্ছি 2 লাখ টাকা। 2 লাখ টাকা, 2 লাখ টাকা পাচ্ছি। এই 2 লাখ টাকাকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করব। আমাদের আয়ুষ্কাল হচ্ছে এখানে বলা হয়েছে মেশিনটার এস্টিমেটেড লাইফ অফ বোথ মেশিন, দুইটা মেশিনের জন্য 10 বছর, এই জন্য আমাদের ইউজফুল লাইফটা হবে এখানে 10 বছর। তাহলে 2 লাখ টাকাকে 10 দিয়ে ভাগ করলে আমরা প্রথম বছরের মানে 2015 সালের আমরা অবচয় পাচ্ছি 20,000 টাকা। 15 সালের অবচয় ক্যালকুলেশন আমাদের হয়ে গেছে। এরপরে আমরা 16 সালের বের করতে হবে, তারপরে 17 সাল বের করতে হবে। তাহলে 16 সালের আমরা অবচয় নির্ণয় করব। ডেপ্রিসিয়েশন ফর 2016, 2016 সালের আমরা অবচয় নির্ণয় করব। তো 2016 সালে একটু ভালো করে মনোযোগ দাও এই জায়গায়। 2016 সালে আমাদের মেশিন হচ্ছে এখন দুইটা। 15 সালে একটা মেশিন কিনে রাখছি আমরা, প্রথম মেশিন। 16 সালে এসে আমরা আরেকটা মেশিন কিনেছি। তার মানে 16 সালে মেশিন হবে আমাদের দুইটা মেশিনের অবচয়, কারণ দুইটা মেশিনই আমরা 16 সালে ব্যবহার করব। তাহলে 15 সালে যে মেশিনটা কিনেছি আমরা জানি প্রতি বছর সরল রৈখিকে অবচয়ের পরিমাণ সমান হয়। সরল রৈখিক পদ্ধতি মানে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান। 15 সালে যদি 20,000 টাকা অবচয় হয় প্রথম মেশিনের, এটা 16 সালেও 20,000 হবে, 17 সালেও 20,000 হবে প্রথম মেশিনের অবচয়টা, কারণ সরল রৈখিকে প্রত্যেকটা বছর অবচয়ের পরিমাণ সমান থাকবে। তাহলে 15 সালে যে মেশিনটা কিনেছি ওই মেশিনটা তার ফেলে দিই নাই, এই মেশিনটা আমরা 16 সালে নিয়ে ব্যবহার করব, তাহলে ওখানে একটা অবচয় হবে 20,000 টাকা। এই জন্য প্রথম মেশিনের অবচয় দেখানো হয়েছে এখানে, এই যে 2,15,000 মাইনাস 15,000 ভাগ 10 দিয়ে 20,000 টাকা অবচয় দেখানো হয়েছে। এটা হচ্ছে প্রথম মেশিনের অবচয়, এটা হচ্ছে আমাদের প্রথম মেশিনের অবচয় 20,000 টাকা। তারপরে 16 সালে এসে আমরা একটা মেশিন কিনেছিলাম। এই মেশিনটা কখন কিনেছিলাম আমরা দেখবো একটু। এই মেশিনটা আমরা কিনেছি, এখানে বলা হয়েছে দ্য ফার্ম পারচেজ অ্যানাদার মেশিন অন 1 মার্চ 2016। 2016 সালের মার্চের 1 তারিখে একটা মেশিন কেনা হয়েছে। 2016 সালের মার্চের 1 তারিখে একটা মেশিন কেনা হয়েছে 1 লক্ষ টাকার, এবং তার সংস্থাপন খরচ হয়েছে 5,000 টাকা। তাহলে 1 লাখ আর 5,000 টাকা যোগ করলে টোটাল কস্ট অফ মেশিন পেয়ে যাব। ওই মেশিনটার ভগ্নাবশেষ মূল্য ধরা হয়েছে 5,000 টাকা, এই যে এখানে বলা আছে ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। তাহলে 1 লাখ যোগ 5,000 বিয়োগ ভগ্নাবশেষ মূল্য হবে 5,000। এবং মেশিনটা কিনেছি মার্চের 1 তারিখে, খুবই গুরুত্বপূর্ণ, মেশিনটা কিনেছি মার্চের 1 তারিখে। দেখো এবার আমরা লিখছি 1 লাখ টাকা মেশিনের ক্রয় মূল্য, সংস্থাপন যোগ করছি 5,000 এবং ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করছি 5,000। তাহলে 1 লাখ 5,000 থেকে 5,000 গেলে থাকে 1 লাখ, 1 লাখ থাকে এই জায়গায় থাকে 1 লাখ। নিচে আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, দুইটা মেশিনের আয়ুষ্কাল বলা হয়েছে 10 বছর। বাট এই নিউ মেশিনটা 16 সালের মেশিনটা কিনেছি আমরা মার্চ মাসের 1 তারিখে, মার্চের 1 তারিখে। মার্চের 1 তারিখ থেকে ওই মেশিনটা ব্যবহার হবে ডিসেম্বর 31 পর্যন্ত, কারণ প্রশ্নে বলা হয়েছে ডিসেম্বর 31 পর্যন্ত ওই মেশিনটার হিসাবকাল ধরা হয়। তাহলে মার্চের 1 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কয় মাস আমরা ব্যবহার করব? তাহলে মার্চ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা 10 মাস ব্যবহার করব। এই 10 মাসের এখানে 16 সালে 10 মাসের অবচয় হবে। এই 12 মাস, 12 মাসের মধ্যে 10 মাস, তার 12 দিয়ে ভাগ করলে আমরা 1 মাসে পাবো। এই 1 মাসকে 10 দিয়ে গুণ করলে আমরা 10 মাসের অবচয় পেয়ে যাব। ঠিক আছে, এই জন্য 12 দিয়ে ভাগ করা হয়েছে, 10 দিয়ে গুণ করা হয়েছে। 16 সালের যে নতুন মেশিনটা ওটাকে 12 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ করার কারণ হচ্ছে, কারণ মার্চের 1-এ কিনেছে, 31শে ডিসেম্বরে শেষ হবে। তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এভাবে হিসাব করলে তুমি 10 মাস পাবা। অথবা সামনের দিকে 2টা মাস বাদ চলে গেছে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, তাহলে 12 মাসের মধ্যে 2টা মাস যদি চলে যায় তাহলে আর থাকে আমাদের 10 মাস। এই জন্য এখানে 10 মাস দেওয়া হয়েছে, 12 মাসের মধ্যে 10 মাস। তাহলে 12 মাসের মধ্যে 10 মাসের অবচয় হচ্ছে 8,333 টাকা। তাহলে টোটাল 16 সালে আমাদের অবচয় হয়েছে এই 20,000 যোগ 8,333 সমান সমান 28,333 টাকা হচ্ছে টোটাল অবচয়। এটা হচ্ছে আমাদের 16 সালের অবচয়। আমরা 17 সালের অবচয়টাও নির্ণয় করব। 17 সালের অবচয় নির্ণয় করার জন্য আমাদের এখানেও 2টা মেশিন, আমরা
15 সালে যে মেশিনটা কিনেছি এটা 16 সালে ব্যবহার হবে, 17 সালে ব্যবহার হবে, এভাবে 10 বছর ব্যবহার হবে, কারণ আয়ুষ্কাল 10 বছর। কিন্তু আমাদের অঙ্ক করতে বলছে তো 3 বছর, এই জন্য আমরা 3 বছর দেখাবো। 15 সালে যে মেশিনটা কিনেছি এটা 16 সালে ব্যবহার হবে, এই যে হয়েছে 20,000 টাকা অবচয় দিয়েছি আমরা, 17 সালে এসেও ব্যবহার হবে, এই 20,000 টাকা আবার এখানে দেখাবো। কারণ সরল রৈখিকে প্রত্যেকটা বছর অবচয় সমান হবে। 15 সালে যদি 20,000 হয়, 16 সালেও 20,000 হবে, 17 সালেও 20,000 হবে। এই জন্য ওল্ড মেশিন নামে আমরা 20,000 টাকার অবচয় লিখেছি। এরপরে 16 সালে যে আমরা একটা নতুন মেশিন কিনেছিলাম, অ্যানাদার মেশিন, ওই মেশিনটা তো 16 সালে গিয়ে শেষ হয় নাই, ওই মেশিনটা তো 10 বছর ব্যবহার হবে, তার মানে 17 সালে এসে ওই নতুন মেশিনটাও 17 সালে ব্যবহার হবে। তাহলে 17 সালে ব্যবহার হবে, কখন থেকে কখন ব্যবহার হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কখন থেকে কখন ব্যবহার হবে। না বুঝলে সঙ্গে সঙ্গে তোমরা প্রশ্ন করবা। কারণ আমরা 16 সালে দেখাইছিলাম মার্চের 1 থেকে ডিসেম্বর 31-এ ক্লোজ হয়েছে, এটা হচ্ছে 2016 সালে। তাহলে ডিসেম্বরে যখন শেষ হয়েছে, 17 সালে এসে জানুয়ারি থেকে শুরু হবে, জানুয়ারি থেকে ডিসেম্বর 31 পর্যন্ত এই দ্বিতীয় মেশিনটা ব্যবহার হবে, দ্বিতীয় মেশিনটা নিউ মেশিন যেটা, এটা ব্যবহার হবে। তার মানে জানুয়ারি থেকে ডিসেম্বর 31 পর্যন্ত এখানে 12 মাস। এই জন্য দ্বিতীয় মেশিন বা নতুন মেশিনের অবচয় দেখাইতে হবে 12 মাস। আমাদের ওল্ড মেশিন তো 12 মাস দেখাইছি, কারণ এটা প্রত্যেকটা বছর অবচয়ের পরিমাণ সমান। নিউ মেশিনটাও প্রত্যেকটা বছর অবচয়ের পরিমাণ সমান হবে, কারণ এখানে এই মেশিনটা 12 মাস ব্যবহার হবে, 12 মাস ব্যবহার হবে, এই জন্য এখানে পুরো বছরের অবচয়টা দেখাইতে হবে। কিন্তু 16 সালে আমরা 10 মাস দেখাইছি, কারণ এখানে মার্চের 1 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত ব্যবহার হয়েছে বিদায়, এই জন্য এখানে 10 মাস দেখাইছি। ওকে, আর এখানে পুরো বছর দেখাইতে হবে, কারণ এটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যবহার হবে, 12 মাস দেখাইতে হবে। তো এই জন্য আমরা আবার সূত্রটা লিখেছি, 1 লাখ টাকা যোগ 5,000 সংস্থাপন ব্যয়, বিয়োগ দিয়েছি আমরা স্যালভেজ ভ্যালু 5,000, আর আয়ুষ্কাল হচ্ছে আমাদের 10 বছর, এটা যোগ বিয়োগ করে ভাগ করলে আমরা 10,000 টাকার অবচয় পাবো 12 মাসে। তাহলে নতুন মেশিন হচ্ছে 10,000 আর পুরাতন মেশিন হচ্ছে 20,000, টোটাল যোগ করলে হচ্ছে 17 সালের অবচয় হচ্ছে 30,000 টাকা। এভাবে আমরা 3টা বছরের অবচয় নির্ণয় করব, 3টা বছরের আমরা এভাবে অবচয় নির্ণয় করব। কারো কোনো সমস্যা থাকলে বলো। যদি কারো কোনো সমস্যা থাকে বলো। সাগর, সমস্যা থাকলে বলো। সমস্যা না থাকলেও না বলো, কারণ বুঝতে হবে তো জিনিসটা আসলে তোমরা আছো কিনা। আমি আশা করি বুঝছি এমনি। হ্যাঁ, আচ্ছা, একটু তো এটা পরের বছরে, এটা পুরো বছরের অবচয়। হ্যাঁ পুরো বছর হবে, কারণ মেশিনটা তো জানুয়ারি থেকে ব্যবহার হচ্ছে, এই জন্য পুরো বছর দিতে হবে। ওই আগেরটা তো মার্চে কিনছে, জন্য 10 মাসের 10 মাসের অবচয় রয়েছে, দেখাইছে। হ্যাঁ রাইট, 10 মাসের রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের অবচয় নির্ণয় হয়ে গেছে। এখন ওরা রিকোয়ারমেন্ট 2 তে চাইছে, দেখো 2 তে বলেছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ, জাবেদা চাইছে। তো আমরা এর আগের ক্লাসগুলোতে জাবেদার বেসিক আলোচনা করেছিলাম। আমরা একটা মেশিন কিনলে মেশিন ক্রয়ের জাবেদা দিতে হবে, এবং ওই বছরে অবচয়ের জাবেদা দিতে হবে, এবং ওই বছরে বন্ধের জাবেদা দিতে হবে। 3টা জাবেদা দিতে হবে মেশিন কিনলে, আর মেশিন না কিনলে 2টা জাবেদা দিতে হবে, অবচয়ের জন্য জাবেদা দিতে হবে এবং বন্ধের জন্য জাবেদা দিতে হবে। দেখো আমরা একটু একটু যাচ্ছি এবার অবচয়ের জন্য। এখানে 2015 সালের জানুয়ারি 1 তারিখে প্রথম যে মেশিনটা, এটা হচ্ছে ফার্স্ট মেশিন। ফার্স্ট মেশিন আমি এমনি নরমালি লিখতেছি ফার্স্ট মেশিন। যে মেশিনটা আমরা কিনেছিলাম, আমরা প্রশ্ন দেখি, প্রথম মেশিনটা আমরা কিনেছিলাম 2 লাখ টাকায়, এবং তার ট্রান্সপোর্টেশন খরচ হয়েছে 10,000, সংস্থাপন হয়েছে 5,000, তাহলে টোটাল কস্ট হয়েছে আমাদের 2,15,000। এই জন্য মেশিন ক্রয়ের জাবেদায় আমরা মেশিন হিসাব ডেবিট লিখেছি, ক্যাশ টাকা ক্রেডিট লিখেছি। ক্যাশ অথবা ব্যাংক যে কোনো একটা লিখলে হবে, কারণ মেশিন কিনলে মেশিন সম্পদ বেড়ে যাবে, অ্যাসেট বাড়বে ডেবিট হবে, আর ক্যাশ টাকা যাবে, এই জন্য সম্পদ কমবে ক্রেডিট হবে। এখন মেশিন কিনেছি কত, 2,15,000 টাকা। 2 লাখ টাকা ছিল মেশিনের ক্রয় মূল্য, তার সাথে ট্রান্সপোর্টেশন যোগ হয়েছে 10,000, সংস্থাপন যোগ হয়েছে 5,000, টোটাল মিলে হচ্ছে 2,15,000 টাকার মেশিন ক্রয়ের জাবেদা হয়েছে। ঠিক একই রকম এখানে আমরা এই বছরে যে মেশিনটা কিনেছি ওই মেশিনটার একটা অবচয়ের জাবেদা হবে, কারণ 2015 সালে আমরা অবচয় পেয়েছি কত টাকা, আমরা একটু দেখি। 2015 সালে আমরা অবচয় পেয়েছি, এই যে 2000 ডেপ্রিসিয়েশন ফর 2015, 2015 সালে অবচয় পেয়েছি আমরা 20,000 টাকা। এই 20,000 টাকার একটা জাবেদা আমরা এখানে দিব। তাহলে অবচয় হিসাবভুক্ত করার জন্য জাবেদা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট।
অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে 15 সালে আমাদের অবচয় হয়েছে 20,000 টাকা, 20,000 টাকা আমরা এখানে লিখে দিলাম। ঠিক একই রকম এখানে এই অবচয়টা হিসাবভুক্ত করার পরে সাথে সাথে একই তারিখে এটা বন্ধ করে দিতে হবে, ডিসেম্বর 31 এটা বন্ধ করব। এই অবচয়টা যেটা হয়েছে এটা আমরা বন্ধ করব, এটা ব্যয় বন্ধ করলে এটা চলে যাবে ক্রেডিট পাশে, এই যে ক্রেডিট পাশে চলে গেছে। আর অবচয় বন্ধ করতে হয় ইনকাম সামারিতে, ইনকাম সামারি ডেবিট পাশে নিয়ে বন্ধ হয় বিদায় ইনকাম সামারি ডেবিট হবে। তাহলে অবচয় বন্ধের যাবে না ইনকাম সামারি ডেবিট, আমাদের ডেপ্রিসিয়েশন ক্রেডিট কত টাকা, এই 20,000 টাকা হুবহু এখানে বসাইতে হবে। এই 15 সালের অবচয় জাবেদা শেষ, মেশিন ক্রয়ের জাবেদা শেষ। এরপরে আমরা ঢুকবো 16 সালে। 16 সালে আমরা নতুন একটা মেশিন কিনেছিলাম, কারণ অ্যানাদার মেশিন কেনা হয়েছে মার্চের 1-এ 16 সালে, 1 লাখ টাকার, তার সংস্থাপন হয়েছে 5,000 টাকা। তাহলে 1,05,000 টাকার আমরা মেশিন কিনেছি, এই মেশিন ক্রয়ের আমাদের জাবেদা দিতে হবে। তো মেশিন ক্রয়ের জাবেদা হবে 1/1/16, মানে সরি এটা 1/1/16 হবে না, এটা মার্চ হবে, মার্চ 1/3/16, 1/3/16 মার্চের 1 তারিখে কিনেছি আমরা, মার্চের 1 তারিখে, মার্চের 1 তারিখে কিনেছি আমরা মেশিন। এই জন্য মেশিন ডেবিট, আমরা মেশিন যখন কিনেছি মেশিন ডেবিট হবে, এবং নগদ টাকা বা ব্যাংক টাকা দিয়ে কিনলে ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট হবে। 1,05,000 টাকার, 1 লাখ টাকার মেশিনের দাম ছিল, তার সংস্থাপন ছিল 5,000, এই 5,000 টাকা যোগ করলে হবে 1,05,000 টাকা মেশিন ক্রয়ের জাবেদা। এরপরে এটা অবচয় হিসাবভুক্ত করতে হবে। এই যে 31/12/16, 2016 সালে আমরা অবচয়ের টাকা পেয়েছিলাম কত, 2016 সালে অবচয়ের টাকা পেয়েছিলাম 28,333 টাকা, টোটাল অবচয় পেয়েছিলাম 16 সালে 28,333 টাকা, এটার অবচয়ের জাবেদা দিব। তাহলে অবচয়ের জাবেদা হচ্ছে বরাবরের মতো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আর 16 সালে টাকা হয়েছে 28,333 টাকা ডেবিট, 28,333 টাকা ক্রেডিট। ঠিক একই তারিখে যে অবচয়টা হবে সেটা আবার বন্ধ করে দিতে হবে, ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এই 28,333 টাকা এটা বন্ধ করে দিতে হবে, 28,333 টাকা এটা বন্ধ জাবেদা দিতে হবে। তাহলে 16 সালে জাবেদা হয়েছে আমাদের 3টা, মেশিন ক্রয় আছে এই জন্য 3টা জাবেদা, আর অবচয়ের জন্য একটা, বন্ধের জন্য একটা, টোটাল 3টা জাবেদা হয়েছে। আর 17 সালে আমরা কোনো মেশিন কিনি নাই, 17 সালে কোনো মেশিন কিনি নাই, আমরা শুধুমাত্র 15 সাল এবং 16 সালে কিনেছি। 17 সালে আমরা কোনো মেশিন কিনি নাই, এই জন্য মেশিন ক্রয়ের কোনো জাবেদা দেওয়ার দরকার নাই, মেশিন নাই জাবেদাও হবে না, শুধুমাত্র অবচয়ের জাবেদা হবে এবং অবচয় বন্ধের জাবেদা হবে, 2টা জাবেদা হবে, অবচয়ের জাবেদা এবং অবচয় বন্ধের জাবেদা। তো অবচয়ের জাবেদা আগের মতোই ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। কত টাকা অবচয় হয়েছে এটা দেখতে হবে, আমরা 17 সালে অবচয় বের করেছি, এখানে 30,000 টাকা অবচয়, এই যে 30,000 টাকা অবচয় হয়েছে আমাদের, 30,000 টাকা আমাদেরকে দেখাইতে হবে। আমরা এই 30,000 টাকা ডেবিট, 30,000 টাকা ক্রেডিট লিখেছি। ঠিক একই তারিখে এসে অবচয় যেটা হয়েছে এটা আবার বন্ধ করে দিব, ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এ আমাদের জাবেদার হিসাব এখানে শেষ। সবাই বুঝছো কিনা জানো? জাবেদাগুলো বুঝছো কিনা জানো? জাবেদায় করার কোনো বলো। 2016 সালে, 16 সালে মেশিন ক্রয়ের, আচ্ছা 16 সালে কি আমরা মেশিন কিনেছি কিনা? 16 সালে মার্চের 1 তারিখে আমরা মেশিন কিনেছি, দেখো এই লাইনটা দেখো, এই যে বলা আছে প্রশ্নের ভিতরে, দ্য ফার্ম পারচেজ অ্যানাদার মেশিন অন 1 মার্চ 2016, 16 সালের মার্চের 1 তারিখে 1 লক্ষ টাকার মেশিন কিনেছে, অ্যান্ড ইনস্টল ইট উইথ টাকা 5,000। বুঝা গেছে? তাহলে মেশিন কিনেছি, মেশিন ক্রয়ের জাবেদা দিব আমরা, আমরা মেশিন কিনেছি, মেশিন ক্রয়ের জাবেদা দিতে হবে। আমরা মেশিন কিনেছি মার্চের 1 তারিখে, এই জন্য আমরা দিয়েছি 10316। মেশিন কিনলে জাবেদা মেশিন ডেবিট, ক্যাশ ক্রেডিট, 1,05,000 টাকার মেশিন। এরপরে এই মেশিনটা ক্রয় করার পরে তো অবচয় হয়েছে আমাদের, 16 সালে অবচয় হয়েছে, আমরা অবচয় নির্ণয় করেছি 28,333 টাকা অবচয় হয়েছে। তাহলে অবচয়ের জন্য জাবেদা দিব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, 28,333 টাকা, 28,333 টাকা। এবং অবচয় হওয়ার সাথে সাথে একই তারিখে এটা বন্ধ করে দিবা,
এটা বন্ধ করবা, ইনকাম সামারি ডেবিট হবে, ডেপ্রিসিয়েশনটা চলে যাবে ক্রেডিট পাশে। অবচয় বন্ধ করলে এটা ক্রেডিট পাশে চলে যায়, কারণ অবচয় বন্ধ করা মানে আমাদের ব্যয়টাকে জিরো করে দেওয়া। এই জন্য অবচয় ডেবিট ছিল, এটা চলে গেছে এখন ক্রেডিটে, ইনকাম সামারিতে ডেবিট পাশে হয়েছে 28,333 টাকা। এখন ক্লিয়ার কিনা? স্যার যে আপনার সব অঙ্কের ক্ষেত্রে কি আমাদের সেম থাকবে? হ্যাঁ, জাবেদার পরিবর্তন হবে না। মেশিন কিনলে মেশিনের জাবেদা হবে, আর না হয় অবচয় হিসাব আর বন্ধের জাবেদা হবে, শুধু টাকাটা পরিবর্তন হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। রিকোয়ারমেন্ট কি আমরা দেখি। আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট এন্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। অর্থাৎ অবচয়ের একটা খতিয়ান, অবচয়ের একটা খতিয়ান করবা। একটু সাউন্ড হচ্ছে, অবচয়ের একটা আলাদা হইছে আর কি। কথা শোনা যাচ্ছে স্যার ও মনে হয় কিছু বলতে চাইছে স্যার। কে বলো? কোনো সমস্যা থাকলে বলো। কারো কোনো সমস্যা থাকলে বলো। আচ্ছা, দেখো সমস্যা নাই। দেখো রিকোয়ারমেন্ট সি হচ্ছে প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট, অবচয়ের খতিয়ান এন্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। অবচয় সঞ্চিতির একটা খতিয়ান করব, দুইটা খতিয়ান আমাদেরকে করতে হবে। তো আমরা খতিয়ানের ঘরটা করেছি। খতিয়ানটা মূলত জাবেদা থেকে নিয়ে আসবো। জাবেদা জানলে খতিয়ান এখানে কোনো কিছুই না। তো খতিয়ানের আমরা চলমান জের ছকে একটা খতিয়ান করে নিয়েছি এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের জন্য, এবং আরেকটা আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের জন্য একটা খতিয়ান আমরা করে নিয়েছি। বইয়ে টি ছকে আছে, আমরা এখানে চলমান জের ছকে আধুনিক ছকে আমরা করেছি, সহজে করেছি। বইয়ে ব্যালেন্স সিডি বিডি অনেক কিছু করেছে, দরকার নাই, এভাবে করলে হবে। এখন আসো আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কিভাবে করব, অ্যাকাউন্টটা কিভাবে করব। আমাদের জাবেদা দেখে দেখে করব। আমাদের অবচয় যেখানে আছে ওখানে ওখানে যাব। এই দেখো অবচয় আছে প্রথম, দ্বিতীয় জাবেদায় ডেপ্রিসিয়েশন আছে, দ্বিতীয় জাবেদায় এই ডেপ্রিসিয়েশন আছে, দ্বিতীয় জাবেদায় অ্যাকুমুলেটেড ক্রেডিট আছে। যখন আমরা ডেপ্রিসিয়েশনের খতিয়ানে যাব তখন আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে লিখব, বিপরীত নামটা লিখবো। আমরা অবচয়ের খতিয়ানে গেলে অ্যাকুমুলেটেড নামে লিখবো। টাকা কাটটা হবে, অবচয়ের টাকাটা হবে। অবচয় কোথায় আছে? ডেবিট পাশে আছে, তাহলে অ্যাকুমুলেটেড নামে ডেবিট পাশে টাকাটা বসাবো। ঠিক আছে? আবার পরের জাবেদা দেখো অবচয় আবার ক্রেডিট পাশে আছে, কি নামে লিখতে হবে? ইনকাম সামারি নামে লিখতে হবে। কত টাকা লিখবো আমরা? 20,000 টাকা। কার টাকাটা লিখবো? ডেপ্রিসিয়েশনের ক্রেডিট পাশের টাকাটা লিখবো। অর্থাৎ ক্রেডিটে আমরা লিখবো ইনকাম সামারি নামে লিখবো, ক্রেডিটে আমরা লিখবো ইনকাম সামারি নামে, ক্রেডিট পাশে লিখবো ইনকাম সামারি। দেখো একবার ডেপ্রিসিয়েশন ডেবিটে, একবার ডেপ্রিসিয়েশন ক্রেডিটে, তার মানে একবার ডেবিট একবার ক্রেডিট, যোগ বিয়োগ করলে জিরো হয়ে যাবে। এই জিনিসটা আমরা এখন দেখব। দেখো 31শে ডিসেম্বর 2015 সালে আমাদের জাবেদা ছিল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ক্রেডিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে আমরা অ্যাকুমুলেটেড নামে লিখব। ডেপ্রিসিয়েশন ডেবিট পাশে টাকা লিখবো 20,000, ডেবিট টাকা ডেবিট জের, ডেবিট টাকা ডেবিট ব্যালেন্সে চলে যাবে, সাথে সাথে ডেবিট টাকাটা ডেবিট ব্যালেন্সে চলে যাবে। ঠিক আমাদের পরের জাবেদাটা ছিল ইনকাম সামারি ডেবিট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, ইনকাম সামারি ডেবিট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট পাশে চলে গেছে, ইনকাম সামারি নামে লিখবো অথবা ইনকাম স্টেটমেন্ট নামে লিখবো, ইনকাম স্টেটমেন্ট অথবা ইনকাম সামারি, যেটা মঞ্চা লিখো। তাহলে এখানে ইনকাম স্টেটমেন্ট নামে আমরা লিখলাম, ডেপ্রিসিয়েশন কোথায় আছে? ক্রেডিট পাশে আছে, তাহলে ক্রেডিটে আমরা 20,000 টাকা লিখলাম, 15 সালের অবচয়ের টাকাটা। তাহলে দেখো এটা ডেবিট, এটা হয়েছে ক্রেডিট, ডেবিটে ক্রেডিটে যোগ বিয়োগ করলে, ডেবিটে ক্রেডিটে যোগ বিয়োগ করলে এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। ডেবিটে ক্রেডিটে যোগ বিয়োগ করলে এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হবে। এই 20,000 টাকা থেকে 20,000 টাকা মাইনাস করলে আমাদের এখানে অবচয়ের কোনো টাকা থাকে না, কারণ অবচয় বন্ধ করলে এটা জিরো হয়ে যাবে, অবচয় বন্ধ করব জিরো হয়ে যাবে। ঠিক আছে? ঠিক একই রকম করে 16 সালেও আমাদের অবচয় হয়েছে, আমরা একটু 16 সালে যাব। 16 সালে এখানে মেশিন ক্রয় অবচয় কোথায় হয়েছে আমরা একটু দেখি। এই যে 16 সালে অবচয় হয়েছে ডেপ্রিসিয়েশন ডেবিট অ্যাকুমুলেটেড ক্রেডিট 28,333 টাকা। আবার ইনকাম সামারি ডেবিট ডেপ্রিসিয়েশন ক্রেডিট 28,333 টাকা। তাহলে একবার ডেবিট একবার ক্রেডিট, ডেবিট পাশে নাম লিখতে হবে ইনকাম অ্যাকুমুলেটেড নামে, ক্রেডিট পাশের জন্য নাম লিখতে হবে ইনকাম সামারি নামে। সব জাবেদা এভাবে খতিয়ান আসতেছে। দেখো এখানে আমরা অ্যাকুমুলেটেড নামে 28,333 টাকা, ডেবিট জেরে চলে গেছে।
আর ইনকাম স্টেটমেন্ট নামে ডেপ্রিসিয়েশন কারণ ক্রেডিটে চলে যাবে, ইনকাম স্টেটমেন্ট নামে ক্রেডিটে টাকা লিখবো, ডেবিট ক্রেডিটে বিয়োগ করলে এটা জিরো হয়ে যাবে, এই টাকাটা জিরো হয়ে যাবে, এই টাকাটা আমাদের জিরো হয়ে যাবে, এখানে আমরা জিরো দেখাবো, এটা জিরো হবে। তাহলে 28,333 টাকা ডেবিট, এটা হয়েছে ক্রেডিট, ডেবিট জের ক্রেডিট টাকা যোগ বিয়োগ করলে এটা কোনো টাকাই থাকে না, কারণ বন্ধ করলে এটা জিরো হয়ে যাবে। ঠিক একই রকম করে 17 সালে যাব আমরা। 17 সালে আমাদের অবচয় হয়েছে 30,000 টাকা, অ্যাকুমুলেটেড নামে লিখবো, আবার অবচয় আবার ক্রেডিট হয়েছে ইনকাম সামারি নামে লিখবো, এই কাজটা আমরা দেখাবো। 17 সালে এসে অ্যাকুমুলেটেড নামে আমরা লিখেছি ডেপ্রিসিয়েশন ডেবিটে, ডেবিট টাকা ডেবিট জের, আর ইনকাম স্টেটমেন্ট নামে আমরা ক্রেডিটে বসাবো, এই ক্রেডিট আর ডেবিটে যোগ বিয়োগ করলে এটা জিরো হয়ে যাবে, এটা এখানে ভুল আছে, এটা জিরো হয়ে যাবে, এই টাকাটা জিরো হয়ে যাবে, এই জায়গায় এখানে জিরো হয়ে যাবে। তাহলে 30,000 টাকা থেকে 30,000 টাকা গেলে এটা জিরো হয়ে যাবে, তার মানে অবচয়ের কোনো টাকাই দেখানো যাচ্ছে না, বন্ধ করলে অটোমেটিক আমাদের জিরো হয়ে যাচ্ছে। এভাবে আমরা অবচয়ের খতিয়ানটা করে নিব। কারো কোনো সমস্যা থাকলে বলো। যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারো, আর সমস্যা না থাকলে আমরা পরের ম্যাথে যাচ্ছি। লাস্ট খতিয়ান, লাস্ট খতিয়ান হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেখো একটু খেয়াল করো, অ্যাকুমুলেটেড কোথায় কোথায় আছে যাবে তা দেখবা। এই দেখো একটা অ্যাকুমুলেটেড ক্রেডিটে ডেপ্রিসিয়েশন নামে লিখবো, এখানে আর এই ঘরে আমাদের কোনো আর অ্যাকুমুলেটেড নাই, শুধুমাত্র একটা আছে, ডেপ্রিসিয়েশন নামে লিখবো 2015 সালে 31শে ডিসেম্বর, 2015 সালে 31শে ডিসেম্বর আমরা লিখবো 2015 সালে 31 ডিসেম্বর। এই অ্যাকুমুলেটেডের খতিয়ানে আমরা ডেপ্রিসিয়েশন নামে লিখেছি, অ্যাকুমুলেটেড হচ্ছে ক্রেডিট পাশে ছিল এই জন্য ক্রেডিটে লিখেছি, ক্রেডিট টাকা চলে গেছে ক্রেডিট ব্যালেন্সে, ক্রেডিট ব্যালেন্সে চলে গেছে। তাহলে 15 সালে মাত্র একটা পেয়েছি। এরপরে আমরা 16 সালে দেখি আছে কিনা, এই যে 16 সালের 31শে ডিসেম্বরে অ্যাকুমুলেটেড এখানে ক্রেডিটে আছে, এই যে ক্রেডিটে আছে, ক্রেডিটে আছে, কি নামে লিখবো ডেপ্রিসিয়েশন নামে 28,333 টাকা। তাহলে 28,333 টাকা আমরা এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে এখানে লিখবো, ঠিক আছে। ডেপ নামে আমরা লিখেছি ক্রেডিট পাশে, ক্রেডিট পাশে এই যে ক্রেডিট পাশে আমরা লিখেছি 28,333 টাকা। এখন আমার ব্যালেন্স দেখবো, আগের ব্যালেন্স তো ক্রেডিট, আমাদের এখানেও টাকাটাও পেয়েছি ক্রেডিট, ক্রেডিটে ক্রেডিটে যোগ হয়ে বসবে, ক্রেডিটে ক্রেডিটে যোগ হয়ে ক্রেডিটে বসবে, এই 20,000-এর সাথে 28,333 টাকা যোগ করে 48,333 টাকা আমরা ক্রেডিট ব্যালেন্সে পেয়েছি। এরপরে আমাদের 17 সালে কি আছে আমরা একটু দেখবো। 17 সালে আমাদের এখানে একটা অ্যাকুমুলেটেড নাম আছে, এই জায়গায় একটা অ্যাকুমুলেটেড নাম আছে, এই জায়গায় আমাদের একটা অ্যাকুমুলেটেড নাম আছে, কি নামে লিখবো ডেপ্রিসিয়েশন নামে লিখবো। কত টাকা লিখবো 30,000 টাকা লিখবো, কোন পাশে লিখবো ক্রেডিট পাশে লিখবো, কারণ অ্যাকুমুলেটেডটা ক্রেডিট পাশে আছে, ডেপ্রিসিয়েশন নামে আমরা লিখবো। তাহলে এই যে ডেপ্রিসিয়েশন নামে আমরা এখানে লিখছি, ডেপ্রিসিয়েশন নামে ক্রেডিটে টাকাটা লিখতেছি আমরা, ক্রেডিটে টাকাটা আমরা লিখলাম, এখানেও আমাদের আগের ব্যালেন্স হচ্ছে ক্রেডিট, এখনকার টাকা হচ্ছে ক্রেডিট, ক্রেডিটে ক্রেডিটে আবার যোগ হয়ে ক্রেডিট ঘরে টাকাটা বসবে। 48,333-এর সাথে 30,000 যোগ করলে 78,333 টাকা হচ্ছে আমাদের অ্যাকুমুলেটেডের খতিয়ানের জের। তাহলে যে জাবেদায় অ্যাকুমুলেটেড ক্রেডিট আছে এটা আমরা নিব, আর সব সময় ডেপ্রিসিয়েশন নামেই আসবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে লিখবো, ক্রেডিটে টাকা লিখবো, ক্রেডিটে ক্রেডিটে যোগ হয়ে ক্রেডিটে বসবে, আবার ক্রেডিটে ক্রেডিটে যোগ হয়ে ক্রেডিটে বসবে, এভাবে আমরা অ্যাকুমুলেটেডের খতিয়ানটা করে নিব। সবাই বুঝছে কিনা আমাকে জানাও। স্যার যদি পুরো খতিয়ান চাই, পুরো অঙ্কের উপর যদি খতিয়ান চাই তাহলে পুরো অঙ্কের খতিয়ান এখানে সব কিছু দেখতে হবে না, 10 বছরের খতিয়ান না স্যার, যে 3 বছরের পুরো অঙ্কের প্রতি আর কি, যে আপনার ক্যাশ মেশিন, না 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 চাইবে না, এখানে তিনটা বিষয় চাই, ভালো করে বুঝো। একটা মেশিন, মেশিন অ্যাকাউন্ট চাইবে, একটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট চাইবে, আর একটা হচ্ছে অ্যাকুমুলেটেড চাইবে। এখানে আর কোনো খতিয়ান আসবে না, এই তিনটা খতিয়ান চাইবে, ঠিক আছে, এর বাইরে কিছু আসবে না। এখন তো আমরা দুইটা খতিয়ান অলরেডি করে ফেলছি, ডেপ্রিসিয়েশন এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দুইটা করে ফেলছি, আর একটা মেশিন অ্যাকাউন্ট, অন্য একটা অঙ্ক আমরা মেশিন অ্যাকাউন্টটা দেখাবো।
এই তিনটার বাইরে কোনো খতিয়ান আমরা পাবো না। আমাদের এই অঙ্কটা বুঝছো কিনা এটা বলো, ক্লিয়ার করে বুঝছো কিনা? রেকর্ড দিব, রেকর্ডটা থাকবে, তোমরা রেকর্ডটা দেখে নিও। আচ্ছা স্যার, রেকর্ডটা দিয়েন, আসলে আমাদেরকে মানে আরেকটু সহজে বুঝাইতে হবে, একটু কঠিন হয়ে যায় এটা কে বলতেছো? খতিয়ানটা। নাম বলো। আব্দুল্লাহ জাহেদ জাহেদ জাহেদ। কোন জিনিসটা সহজে বুঝাবো বলো? এই অঙ্কটা একটু বড়। কোন জিনিসটা? সমস্যা হলো যে আমরা তো পড়াশোনা তেমন করি না, জন্য সমস্যা হচ্ছে। বলো না কোন জিনিসটা, কোন জায়গাটা তুমি ধরতে পারো নাই? বিশেষ করে খতিয়ানটা একটু সমস্যা হয়েছে। ওগুলা মোটামুটি বুঝছি না। খতিয়ানটা আমি আর একবার দেখাই দিচ্ছি, ঠিক আছে? দেখো, তুমি খতিয়ানটা দেখো, কোনটা অবচয়ের খতিয়ান না কিসের খতিয়ান? হ্যাঁ, অবশ্যই এটা মানে ওটা 0 0 0 এটা কেমনে হয়েছে? ও 0 0 0 0 যোগ বিয়োগ করলে চলে আসবে। আচ্ছা দেখাচ্ছি। যোগ বিবরণ মানে আমরা তো হয়তো এখানে আপনি দেখাইছেন, ঠিক আছে, কিন্তু অন্য অঙ্কের মাধ্যমে কিভাবে ওটা করব? সব অঙ্কে একই রকম। অবচয়ের খতিয়ান সব সময় 0 হয়ে যাবে, বুঝা গেছে? অবচয়ের খতিয়ানটা 0 হয়ে যাবে। দেখাচ্ছি আমি, একটু অপেক্ষা করো। ওকে। এখন কথা হচ্ছে যে তুমি 2015 সালে তো একটা অবচয় পেয়েছো, জাবেদা পেয়েছো না? হ্যাঁ হ্যাঁ। কি জাবেদা পেয়েছো? ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এটাই তো পেয়েছো নাকি? আমি যদি অবচয়ের খতিয়ান করি, অবচয়ের নামটা কখনোই লিখতে পারবো না, লিখতে হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে। এই জন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা লেখা হয়েছে, বুঝা গেছে? হ্যাঁ। এরপরে আসো, আমরা কিসের খতিয়ান করছি? অবচয়ের টাকাটা লিখতে হবে, অবচয়ের টাকা। অবচয় যদি ডেবিটে টাকা থাকে লিখতে হবে ডেবিটে। এই যে ডেবিটে টাকা লিখছি, ডেবিট টাকাটা ডেবিট জারের সাথে সাথে যোগ করলে চলে যায়। ডেবিটের টাকা তো 20,000 টাকা আছে। হ্যাঁ 20,000 টাকা, এই জন্য ডেবিটে লিখছি, ডেবিট টাকাটা ডেবিট জারে গেছে 20,000 টাকা। এটা বুঝছো তো? হ্যাঁ হ্যাঁ। এবার অবচয়টা বন্ধ করতে হয়। অবচয় বন্ধের যাবে দা ইনকাম স্টেটমেন্ট বা ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। তাহলে অবচয় আবার ক্রেডিটে চলে গেল না? হ্যাঁ। তাহলে কি নামে লিখবো? তাহলে ইনকাম সামারি অথবা ইনকাম স্টেটমেন্ট, যেটা মন চায় লেখো। লিখলাম, ইনকাম স্টেটমেন্ট নামে লিখলাম। অবচয় কোন পাশে আছে? ও সাথে ক্রেডিটে। এই যে ক্রেডিটে টাকা লিখছি কিনা, লিখছি ঠিক না? যেটা লিখবো টাকার বিপরীত। আচ্ছা বুঝছি। হ্যাঁ, আমার অবচয়ের খতিয়ান, অবচয়ের টাকা যেখানে থাকে ওখানে লিখতে হবে। ক্রেডিটে থাকলে ক্রেডিটে, ডেবিটে থাকলে ডেবিটে লিখতে হবে। কারণ একবার ডেবিটে ছিল ডেবিটে লিখছি, আবার আরেকবার ক্রেডিটে ছিল আমরা ক্রেডিটে লিখছি। এইটুকু তো বুঝছি। হ্যাঁ এটা বুঝছি। হ্যাঁ, প্রথম লাইনের টাকাটা ডেবিট টাকা ডেবিট জারে চলে যায় যোগ করে, আর পরের টাকাটা এই ডেবিট জারের সাথে ক্রেডিটের টাকাটা যোগ বিয়োগ হয়। দেখো একটা সূত্র মনে রাখো, ডেবিট ডেবিট হলে যোগ, ক্রেডিট ক্রেডিট হলে যোগ, আর ডেবিট ক্রেডিট হয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। ব্যালেন্সের সাথে যদি ক্রেডিটের টাকা পায় তাহলে এখানে বিয়োগ হয়ে যাবে। তাহলে ডেবিট এবং ক্রেডিট উল্টা হইলে বিয়োগ হয়ে যাবে, এটা মাথায় রাখো, উল্টা হইলে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমাদের আগের ব্যালেন্সটা দেখো তো, এই ব্যালেন্সের ঘরে ডেবিটে টাকা আছে না? আগের ব্যালেন্সে ডেবিট আছে, পরের ব্যালেন্সে ক্রেডিটের জন্য জিরো হয়ে গেছে। এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হলে কি হবে? জিরো থাকবে না? জিরো। হ্যাঁ জিরো, আমি জিরো লিখছি আর কি, তুমি খালি রাখো, কোনো অসুবিধা নাই তো। বুঝছো এটা? জি ওটা বুঝছি। ঠিক একই রকম করে পরের যাবে দায়ও, এই যে ডেপ্রিসিয়েশন ডেবিট অ্যাকুমুলেটেড ক্রেডিট, তাহলে অ্যাকুমুলেটেড নামে আমরা লিখবো, ডেবিটে টাকা লিখবো, ডেবিট টাকাটা ডেবিট ব্যালেন্সে চলে গেছে। এরপরে আমরা অবচয়টাকে আবার বন্ধ করছি, ইনকাম সামারি ডেবিট বা ডেপ্রিসিয়েশন ক্রেডিট লিখছি আমরা। তাহলে ডেপ্রিসিয়েশন ক্রেডিটে আছে, আমরা ইনকাম সামারি বা ইনকাম স্টেট নামে ক্রেডিটে টাকা লিখলাম।
লিখছি আমরা। তাহলে এটা এটা ডেবিট ব্যালেন্স, এটা ক্রেডিট টাকা, তাহলে যোগ বিয়োগ করা আবার 0। 0 হয়ে গেছে। এখন ক্লিয়ার কিনা জিনিসটা? জি। হ্যাঁ, ঠিক পরেরটাও সেম টু সেম। পরেরটাও ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ক্রেডিট। ক্রেডিট অ্যাকুমুলেটেড নামে লিখেছি, ডেপ্রিসিয়েশন ডেবিটে টাকা লিখেছি। ডেবিট টাকাটা ডেবিট ব্যালেন্সে চলে গেছে, বুঝছো কিনা এটা? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আবার এটাকে বন্ধ করতে হবে না ইনকাম সামারিতে? ইনকাম সামারি ডেবিট বা ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। তাহলে ইনকাম স্টেটমেন্ট বা ইনকাম সামারি নামে ডেপ্রিসিয়েশন ক্রেডিট বিদায় ক্রেডিটে আমরা লিখেছি। তাহলে ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট টাকা, তাহলে উল্টা হয়ে গেছে না? তাহলে এটা কি হয়ে যাবে? বিয়োগ করলে 0 0 হয়ে যাবে। এইভাবে তো বন্ধ করতে হয়। এখন ঢুকছে কিনা মাথায়? জি, ঢুকছে। সাথে সাথে আমাকে জিনিসটা বলতে হবে। তুমি যদি না বুঝো, সবাই যে সবকিছু বুঝে যাবে এমন না তো। অনেকে সহজে বুঝে যায়, অনেকে একটু সময় লাগে। তুমি আমাকে প্রশ্নটা করে ফেলতে হবে সাথে সাথে, স্যার আমি জিনিসটা বুঝি নাই, তাহলে অবশ্যই আমি বুঝে দিচ্ছি। এই যে এখন ধরে ফেললা জিনিসটা, আবার দেখবা ক্লাসটা, আবার দেখবা। এটা একটু বড় অঙ্ক, কারণ জাবেদা খতিয়ান সব চাইছে তো এই জন্য একটু বড় হয়ে গেছে। আর খতিয়ান তো এই অঙ্কে লাগবেই, মাস্ট। খতিয়ান ছাড়া এই অঙ্ক তেমন আসে না, খতিয়ান থাকবে। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারের উপর 6টা বা 7টা ক্লাস নিব। একদম এই 6টা 7টা ক্লাসগুলো তুমি ভালোভাবে খাতায় নোট করে কয়েকবার প্র্যাকটিস করবা, দেখবা যে তুমি অটোমেটিক এই চ্যাপ্টার থেকে 14 নাম্বার প্রশ্ন পেয়ে যাবা। পাস করার জন্য আহামরি বেশি অঙ্ক করতে হয় না। এই চ্যাপ্টার থেকে 14 পাবা, আরেকটা অধ্যায় করাবো, এখান থেকে 10 পাবা। এরকম আমরা যদি 4 থেকে 5টা অধ্যায় ভালোভাবে করতে পারি, তাহলে তুমি এখানে ভালো রেজাল্ট করে ফেলবা। বুঝা গেছে? ইনশাআল্লাহ। এটা বাসায় তোমরা সবাই আরেকবার নিজে নিজে দেখে দেখে করো। আর আমি পিডিএফটাও দিব, তোমরা দেখে দেখে করো, রেকর্ডটাও দিব, দেখে দেখে করো, প্র্যাকটিস করো, দেখবে যে ইনশাআল্লাহ ভালো করবা। আর কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ আছে, গ্রুপ আছে, তোমরা ওখানে জানাও, অসুবিধা নাই তো। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই পর্যন্ত ক্লাস নিচ্ছি আমরা। তোমরা এগুলো প্র্যাকটিস করো, কেমন? আচ্ছা, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।